এই যে এত রক্তের বিনিময়ে এত কিছুর মূল্য দিয়ে আহ, আপনার আওয়ামী লীগ সরকারের পতন হলো, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হলো, যে বৈষম্য বিরোধী সমাজ যে মূল আন্দোলনটা ছিল, যে বৈষম্য বিরোধী আহ, একটা সমাজ প্রতিষ্ঠা হবে, সেখানে পড়াশোনা বলেন, চাকরি বলেন, রাজনীতি ক্ষেত্রে বলেন, বৈষম্য আর থাকবে না। কিন্তু 2 বছর বাদে এসে, 2-2.5 বছর বাদে এসে কোথায় যেন ওই বৈষম্যের আন্দোলনটা, বৈষম্যের যে লড়াই, সেটা যেন আর চাপা পড়ে গেছে। ওইটা কি তাহলে কোনো একটা পুঁজি ছিল, যে ওই পুঁজির উপরে নির্ভর করে শেখ হাসিনার পতন হলো, জাস্ট ক্ষমতার উদল বদল হলো, ব্যবস্থা সব আগের মধ্যেই? এই মৌলিক প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছ থেকে আজকাল আলোচনা শুরু করতে চাই। সেই সাথে জানতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, এই ভারত সফর নিয়ে বহু জল বহুদিকে ঘোলা হলো। ভারতের পক্ষ থেকে 2টি আমন্ত্রণ ঝুলে আছে। শেষ তবে সে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো যে 4টি শর্তের সাপেক্ষে প্রধানমন্ত্রী ভারত যেতে চান, ভারত যাবেন। সেদিক দিয়ে আবার শোনা যাচ্ছে যে ভারতের দিক থেকে নরেন্দ্র মোদী শিডিউল দিতে পারবেন কিনা, কবে যাবেন না যাবেন, গেলে রিসেন্টলি যাওয়ার কথা ছিল, আমাদের তাতে করে কোনো ক্ষতি হবে কিনা, বা না গেলে আমাদের লাভ কতটুকু হবে, এই প্রশ্নগুলো জানতে চাই আপনার কাছে। জানতে চাই শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বা ফিরিয়ে আনার ব্যাপারটা ভারতের আদালত পর্যন্ত বাড়াচ্ছে। ভারত সরকার হচ্ছে বাংলাদেশ যে আবেদন করেছে তাকে ফেরত দেওয়ার, সেটা ভারতের আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। আসলে কি ঘটছে? শেখ হাসিনা বলছেন নিজে চলে আসবেন, আবার ভারতের আদালতে বাড়াচ্ছে, কোথায় যাচ্ছে পরিস্থিতি, আপনার কাছে জানতে চাই মেজর আখতারুজ্জামান রঞ্জন। আমি আজকে তোমার সঙ্গে কথা বলছি নাটোর থেকে। আজকে আমি সারাদিন নাটোর ছিলাম, সারাদিন নাটোর ঘুরছি, এখন হোটেলে রেস্ট করছি। তুমি টেলিফোন করলা, কথা বলতে বললাম। এখানে নাটোরে জনসাধারণের সঙ্গে কথা বলে যেটা দেখলাম, একটা জিনিস মনে রেখো, নাটোর কিন্তু ছিল একটা অনেকটা হিন্দু প্রধান এলাকা। এখানে মুর্শিদাবাদ এবং ওই সমস্ত এলাকা থেকে অনেক লোকেরা এসে সেটেল হয়েছে এই এলাকাতে। নাটোর এলাকাতে অনেক বেশি লোক সেটেলার, বিশেষ করে ইন্ডিয়া থেকে আসছে। তারা কিন্তু মনে অনেক কষ্ট, তারা কিন্তু এখনো তাদের মুর্শিদাবাদ, তাদের ওই ভারতের অংশটাকে তাদের দেশ মনে করে, এলাকা মনে করে। তারা এখনো চায় বাংলা, বিহার, উড়িষ্যায় ফিরে যেতে। এটা এখানকার মানুষের মধ্যে একটা, আমি দেখলাম কথাবার্তা অনুমতি আছে। অনেককে জিজ্ঞাসা করলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কি ভারতে যাওয়া উচিত হবে? আশ্চর্যজনক ভাবে একজনও বলল উচিত হবে। সবাই বললো স্যার যদি যায় তাহলে খবর আছে। অনেকটা স্ট্রং একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা ফিলিংস প্রতিটা মানুষের মধ্যে দেখলাম। অনেক মানুষের সঙ্গে মিশছি, অনেকগুলো কথা হয়েছে রাস্তায় ঘাটে। একটা অফিসে গিয়েছিলাম, সেখানে অনেক ক্রাউডেড অফিস, সেখানে প্রায় 2 ঘন্টা ছিলাম। অনেক মানুষ আসছে, সালাম দিচ্ছে, কথা হয়েছে। ফাঁকে ফাঁকে আমি প্রশ্নটা বারবার সবাই কাছে করছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে ইন্ডিয়া যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের মতামত কি? অদ্ভুত, প্রতিটা মানুষ কনসার্ন, প্রতিটা মানুষ জানে, প্রতিটা মানুষ বলছে না ইন্ডিয়া যাওয়া ঠিক হবে না। মানে তাদের সেই পুরনো যে আক্রোশটা এখনো রয়ে গেছে, সেই পাকিস্তানের সৃষ্টিটাকে তারা এখনো মানে মেনে নিতে পারে না। তারা মনে করে এটা তাদের দেশ, মুর্শিদাবাদ এখন তাদের দেশ। যাই হোক, আমি দুটা আগে গিয়ে তোমার প্রশ্ন জবাবটা দিই। বৈষম্য বিরোধী আন্দোলনটা তো ছিল একটা মানে একটা কি বলে, ছাত্রদেরকে পয়েন্ট তুলে ধরার জন্য, তাদের রাজনীতি দেওয়ার জন্য। ছাত্রদের রাজনীতি আসার কথা ছিল না। যেমন তুমি 11 দফা আন্দোলন করেছিলাম আমরা 69 সনে। 11 দফা আন্দোলন 69 সনে করার পরে কিন্তু আইয়ুব খানের পতন হয়েছে, কিন্তু তৎকালীন কোন ছাত্র সংগঠন কোন রাজনৈতিক দল করে নাই। সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলের অধীনস্থ ছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বন্দী ছিল, তাকে জেলখানা থেকে বের করে আনা হয়েছিল। 69 ছাত্র আন্দোলনে তো আমরা আজকে যেমন ছাত্র আন্দোলনে যারা উপর লাইনে ছিল, 69 ছাত্র আন্দোলনে আমাদের সেই সৌভাগ্যটা হয়েছিল প্রথম সারিতে থাকার। আর যেহেতু ঢাকায় সবাই থাকতাম, জগন্নাথ কলেজে পড়তাম, জগন্নাথ কলেজ হলো আন্দোলনের সূতিকাগার, সেখানে সকল আন্দোলনে জগন্নাথ কলেজ লিডিং এ ছিল। কাজে আমরা সেখানে ছিলাম, 69 আন্দোলনে আমরা পিছনে ছিলাম। কিন্তু আন্দোলনের পরে কিন্তু আমরা রাজনীতি আসিনি। একই তুমি দেখো 90 গণ অভ্যুত্থানে কি হয়েছে। আরেকটা জিনিস মনে করতে চাই, আর্মি অফিসাররা বিদ্রোহ করে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা করেছে, তার বিদ্রোহ করেছে।
তারা রাজনীতিতে আসতে চেয়েছিল, কিন্তু তারা রাজনীতি টিকতে পারে নাই, তাদের কোনো দল ছিল না, তারা আসতে পারে নাই। অর্থাৎ যারা অ্যাকশন নেয়, যারা কাজ করে, তাদের পক্ষে রাজনীতি আসা কঠিন হয়ে যায়। একইভাবে তুমি 90 গণ অভ্যুত্থানে দেখো, 90 গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল, তাদের কোনো সংগঠন হয়নি, তারা কোনো রাজনৈতিক দল করে নাই। তারা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তারা ছিল এবং সেই দলে আছে, এখনো ছিল, এখনো আছে। 2024 সালে এসে হঠাৎ করে দেখলাম যে ছাত্রদেরকে রাজনৈতিক দল করানোর একটা চেষ্টা করা হচ্ছে, এবং ডক্টর ইউনূস সাহেব সেটা বিপ্লবটাকে ধ্বংস করার জন্য, বিপ্লবটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তিনি তাদের উৎসাহ দিলেন, অথচ তাদের সঙ্গে বেইমানি করলেন, তাদের দায়িত্ব দিলেন না। ওই ছাত্রদেরকে, সংগঠনগুলোকে দল করানোর উনি সফলতা দিতে পারলেন না। না দেওয়ার কারণে আমি মনে হয় যে আমার যুব সমাজ, ছাত্র সমাজ, তারা অনেকটা ডিরেল হয়ে গেছে। তারা অনেকটা মনে হচ্ছে যে তাদের লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এবং দেখা যায় এখন যে এই এখানে $29 মিলিয়ন একটা প্রশ্ন আসছে, যেটা বাইডেন সাহেব এখানে 2017 সনে তাকে দিয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাদের 2017 সন থেকে তাদের আর্থিক অবস্থা বাংলাদেশে অনেক ভালো, অনেক উন্নত। তারা বিভিন্ন কোচিং সেন্টার চালিয়ে, বিভিন্ন স্কুল কলেজ চালিয়ে তারা বেশ ভালো একটা অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে। আমি জানি না কোচিং সেন্টারে এত টাকা পাওয়া যায় কিনা, লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় কিনা, কিন্তু আমরা দেখছি কিছু কিছু ছেলের মেয়েরা এই প্রশিক্ষণের নামে প্রচুর অর্থ তারা উপার্জন করেছে। বৈষম্যটা কি ছিল? তারা যখন কোচিং করে তখন তারা দেখতো যে চাকরি, বা এই ছেলেদেরকে ভালো করে লেখাপড়া করাই দিয়ে তাদেরকে বাজারে চাকরি দিতে পারছে, তারা চাকরি পাচ্ছে না, তখনই বৈষম্যটা আসছে। এখন কি হচ্ছে? এখন যারা কোচিং সেন্টার চালাচ্ছে তারা তো নেতারা নাই, নেতারা কোচিং সেন্টার চলে আসছে। এখন বৈষম্যটা কি হচ্ছে? কোচিং সেন্টার টু কোচিং সেন্টারের মধ্যে বৈষম্য হচ্ছে। এখন প্রতিযোগিতা কি হচ্ছে? জব তো নাই। এই গত 2 বছরের মধ্যে বিশেষ পরীক্ষা হয় নাই, এখন পরীক্ষা তো কোনো হয়নি, তাহলে এখানে কিভাবে আসবে? পুরো জিনিসটা হয়েছে কেন যদি মনে হচ্ছে একটা রিমোট কন্ট্রোল দ্বারা আন্দোলনটা করানো হয়েছিল, যেখানে রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিতে দেওয়া হয় নাই। এখানে এটা আওয়ামী লীগকে একটা ধোঁকার মধ্যে ফেলে দিয়ে আওয়ামী লীগ বুঝতে পারে নাই, তারা জানে রাজনৈতিক দলের সঙ্গে তারা মোকাবেলা করতে পারতো, কিন্তু ছাত্র সংগঠনের সঙ্গে তারা মোকাবেলা করতে পারবে না। এই অভিজ্ঞতাটা হয়েছে যখন তুমি মনে করো নিরাপদ সড়কের জন্য, যখন ক্যান্টনমেন্টের ওই শহীদ রমিজুদ্দিন স্কুলের ছেলে মেয়েরা যখন আন্দোলন করেছিল, তখন দেখা গেল ওই ছেলেরা প্রায় 7-8 দিন ঢাকা শহরটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল। তখনই আমরা বুঝেছিলাম যে যদি কোনোদিন ছাত্র সংগঠন দিয়ে কেউ আগাইতে পারে তাহলে ক্ষমতাটা নিয়ে আসা যাবে। আমার অনেক লেখা আছে, যেমন তারেক রহমান সাহেবের কাছে আমার অনেক প্রস্তাবনা আছে, যেখানে আমরা বলেছি, এবং আমি বারবার বলেছি আমাকে দায়িত্ব দেন, আমি ছাত্র সংগঠন নিয়ে করি, এদিকে নিয়ে আমি রাজনীতি করি, এদিকে নিয়ে আন্দোলনটা করি। যা আমি ওনাকে বুঝাতে পারি নাই, আমার ব্যর্থতা, আমার বুঝাতে পারি না, আমার একটা বড় ব্যর্থতা, আমি কাউকে বুঝাতে পারি না। কারণ কেন জানি না, আমি যেটা বুঝাতে যাই, আমি যাদেরকে যেটা বুঝাতে চাই সেটা ঠিক তারা যেটা বুঝাতে চায়, তারা যেটা বুঝে, আমি ঠিক তার বিপরীতে বলি। তারা যে বুদ্ধি বিবেচনা নিয়ে কথা বলে, আমি ঠিক তার বিপরীতে কথা বলি, বুঝি এইভাবে না, আপনাকে এইভাবে চলা দরকার। ফলে হয় কি, আমারটা তাৎক্ষণিক ভাবে আমি কাউকে আমার কথাটা শোনাতে পারি না। আমার দুঃখ নাই, আমি গত 40 বছরে আমার রাজনৈতিক সংগ্রামে আমি এগুলো বলে গেছি, বলে আসছি, আগামী দিনেও বলে আসবো। কাজে এখন বৈষম্য বলে এখন কিছু নাই, এখন সে আবার আমরা পুরোনো খেলায় চলে গেছি। আমাকে আমারটা চাই, আমি আমার অবস্থানটা চাই, আমি আমার অবস্থান ধরে রাখতে চাই, আমাকে দিতে হবে। আমি পদ চাই, আমি পদবি চাই, আমি অর্থ চাই, আমি বৃত্ত চাই, আমার কথা আপনাকে শুনতে হবে, আমার কথা রাখতে হবে। এই ধরনের ইগোইস্টিক মনোভাব আমাদের মধ্যে এখন উঠে পড়েছে। এখন তুমি দেখবা যে কোনো ছাত্র বা যুবকরা কারো কথা শুনতে বাধ্য না, শুনতে চায় না, তারা চাপিয়ে দিতে চায়, তারা সবকিছু আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, পরদুপ চাপিয়ে দিতে চায়। তারা মনে করে তারা সর্বজ্ঞানে গুণী, তারা সবকিছু বুঝে, তারা সব ভালো জানে। এই একটা ট্রানজিশন পিরিয়ড আমরা যাচ্ছি। এই পিরিয়ডটা লঙ্গার করবে কিনা, কমে যাবে কিনা, সেটা নির্ভর করে বর্তমান সরকারের সফলতার উপরে। এই সরকার যদি সফল না হয়, আল্লাহ না করুক,
সফল না হয়, তাহলে বাংলাদেশে আগামীতে রাজনীতি করা কঠিন হয়ে যাবে। কেউ রাজনীতি করতে পারবে না, কোনো শাসন ব্যবস্থা বাংলাদেশে টিকবে না। এই শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে না টিকে, তাহলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যে অরাজকতা সৃষ্টি হবে, যার ফলে বাংলাদেশে সম্পদের প্রচন্ড অভাব দেখা দিবে। সেখানে বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, তেল থাকবে না, খাদ্য থাকবে না, রাস্তা ঘাটে শৃঙ্খলা থাকবে না, মানুষের জীবনে নিরাপত্তা থাকবে না। এরকম একটা অবস্থার দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। কারণ এখন শাসন বলে কোনো জিনিস নাই, আমরা শাসন করতে কাউকে পারছি না। আমরা কেন জানি না শুধু সময়টা পার করার চেষ্টা করছি, কেন জানি না আমরা যে কোনো ভাবে হোক যে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। একটা বিষয় আমি তোমার মাধ্যমে প্রতিবাদ না করে পারছি না। বর্তমানে দুজন সচিবকে, মানে সংস্থাপন সচিব বা কি জনপ্রশাসন সচিব বলে, জনপ্রশাসন এবং ক্যাবিনেট সচিব, ওনারা ইতিমধ্যে চুক্তিভিত্তিক ছিলেন। ওনাদের চুক্তি আবার 1 বছর বাড়ানো হয়েছে। ওনারা যদি বাংলাদেশে এত আউটস্ট্যান্ডিং হয়ে থাকে, এতই যদি ওনারা তড়িৎকর্ম হয়ে থাকেন, ওনারা ছাড়া বাংলাদেশ চলবে না, তাহলে 1 বছর পরে বাংলাদেশ কেমন চলবে? 1 বছর পরে কি হবে? তাহলে তাদেরকে আজীবন করে দেন, তাদের পদটাকে, তারা আজীবন থাকো। আর না হলে আপনি যে পদটা আটকে দিলেন, যার জেনুইনলি ক্যাবিনেট সেক্রেটারি হওয়ার কথা ছিল, যার চাকরির যোগ্যতার বলে জনপ্রশাসন সচিব হওয়ার কথা ছিল, তাকে তো আপনি বঞ্চিত করলেন। তাহলে বৈষম্য আন্দোলনটা কেন করলাম আমরা? তাহলে এই বৈষম্য কেন করা হলো? ক্যাবিনেট সচিবের চাকরি যদি আপনি চুক্তিভিত্তিক দেন, তাহলে যে সচিবটা এতদিন চাকরি করে প্রমোশন পেয়ে সে ক্যাবিনেট সচিব হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে আসছে, তাকে কেন আপনি ডিপ্লয় করবেন? কি অধিকার আপনি আছে? আপনি কোন নৈতিকতা বলে আপনি কাজটা করলেন? এবং রাজনীতিবিদ আমরা এরকম হয়ে গেছি যে আমরা এখন কথা বলতে পারি। রাজনীতি নিয়ে রাজনীতি মানে হলো ব্রিজ, কালভার্ট, রাজনীতি মানে হলো আমার এখানে ওই এটা করে দিবেন, আমাকে এই পদ দিবেন। রাজনীতিটা হচ্ছে আমাদের কাছে মানে একটা জাস্ট 1 মিনিট। রাজনীতি হয়ে গেছে এখন কেন জানি হালুয়া রুটি রাজনীতি। আমাকে ব্রিজ দিতে হবে, কালভার্ট দিতে হবে, স্কুলের এ করে দিতে হবে। এই যে মানে ভাগ বাটোয়ারা রাজনীতি। আজকে তুমি বলো যে এই 2টা সচিবকে দিয়ে আপনি কি মেসেজ দিলেন? এই 2টা সচিব কি শেখ হাসিনার আমলে প্রমোশন পায় নাই? তারা কি ডিপ্টি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় নাই? জয়েন্ট সেক্রেটারি সচিব হয় নাই? তারা কি শেখ হাসিনার আমলে হয় নাই? তাদের চেয়ে আরো চৌকুশ ছিল বলে, আরো চৌকুশ সচিব ছিল বলে এরা ওই পদ যেতে পারে নাই। এখন ওই পদগুলো খালি হয়ে যাওয়ার পরে গাদা হয়ে গেছে এখন বড় তাজা ঘোড়া। অদ্ভুত। চিন্তা করেন আমার প্রশাসনের পর্যায়টা কোথায় নামে নিয়ে আসলাম। পরবর্তী ধাপের যে চৌকুশ অফিসার গুলো আছে, পরবর্তী ধাপের যারা স্মার্ট অফিসার গুলো আছে, তাদের পদ বন্ধ করে দিলেন এই 2 জনের জন্য। পুরা জিনিসটাকে আপনি করে দিলেন। তাদের চেয়ে অনেক চৌকস অফিসার নিচে আছে, তারা আজকে হারিয়ে যাবে। এইটা তো মেধার মূল্যায়ন হলো না, এটা নিয়ে কেউ প্রতিবাদ করলো না। আমার তো মনে হয় আমার উচিত ছিল সমস্ত বিরোধী দল থেকে প্রতিবাদ করা, না তুমি চুক্তিভিত্তিক সচিব নিয়োগ করতে পারবে না, আর এটা অন্য অধিকার তুমি হস্তক্ষেপ করছো, অন্য যোগ্য ব্যক্তিদের অধিকার হস্তক্ষেপ করছো, যারা পরবর্তী ধাপে যোগ্য হচ্ছে তাদের অধিকার করছো। আর যদি মনে করো না এই সচিবদের দরকার আছে, তাহলে তাদের বয়স তুমি 59 থেকে 61 করো, 62 করো, তখন 65 করো। এটা কোন ধরনের খেলা রে ভাই? তুমি 2 জন সচিবের একদিন আগে দিনে তুমি তাকে এক্সটেন্ড করে দিলে, মানে মনে হচ্ছে দেশটা হলো মানে নিজেদের একটা কোম্পানি। মানে যা খুশি করলাম, যেটা মূল্যে খুশি করলাম, যেটা মানে করলাম। এইগুলা বন্ধ করতে হবে। আমরা বলছিলাম সকল অফিসারদের রিকনসিলিয়েশন দেন, এক্সকিউজ পার্ডন করেন, তাদের কাজে লাগবে। অনেক ভালো ভালো সচিব ছিল যারা এখনো যেমন ওবিডিয়েন্ট, তাহলে এখন যারা ওবিডিয়েন্ট, তাহলে আগামী দিনে তারা তো চাকরি চলে যাবে। কোথাও না করে যদি আজকে 1 বছর বা 2 বছরের মাথায় সরকার পরিবর্তন হয়, তাহলে আবার তো এই সচিবগুলো সব আবার জেলে যাবে,
আমার সচিব গুলার চাকরি চলে যাবে। লয়ালিটি যে কোনো সরকারের প্রতি লয়ালিটি দেখানো, এটা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য। এই বিষয়গুলো আমাদের দেখা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শিক্ষার ব্যাপারে মেয়েদেরকে অনার্স পর্যন্ত ফ্রি করে দিয়েছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এই জিনিসটা খবর রাখেন যে প্রতিটি বাচ্চাদেরকে স্কুলে পরীক্ষার ফি দিতে হয়, রেজিস্ট্রেশন ফি দিতে হয়, বোর্ডের টাকা দিতে হয়, পরীক্ষার সময় 4-5 হাজার টাকা করে দিতে হয়। এই টাকাটা কে দিবে? আপনি ফ্রি করে দিলেন, অন কলেজ তো তার কাছে টাকা নিতে পারবে না, তাহলে তার এই যে পরীক্ষার ফি বোর্ডে দিতে হবে, এই টাকাটা করতে আসবে? মানে প্রধানমন্ত্রী বলেন অবেতনিক নিয়ে যাবেন, বেতন কয় টাকা? বেতন দিয়ে তো স্কুল কলেজ চলবে না। মানে আপনি এই টাকাগুলা যে মেয়েদেরকে দিচ্ছেন, মানে অনার্স পর্যন্ত পড়াবেন, তাহলে তাদের পরীক্ষার ফি এইগুলা কে দিবে? পুরো জিনিসটা কেন জানি মনে হচ্ছে যে কেমন অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে রাষ্ট্র চলে গেছে, যারা টোটাল চিন্তা করতে পারে না, এরকম রাস্তা চলে গেছে। তবে এখানে আজকে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এটা নিয়ে আমাদের অনেক লেখালেখি আছে যে আপনি এপ্রিল মাস থেকে, বৈশাখ মাস থেকে আপনি অর্থবর্ষ শুরু করছেন। এটার জন্য আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মন্ত্রী পরিষদকে। এটা অনেক দিনের দাবি ছিল আমাদের, অনেক দিন, এবং আমার ব্যক্তিগত লেখাও আছে এটার উপরে, আমার সংসদের প্রস্তাব আছে এটার উপরে, আমাদের অর্থ বছরটা পরিবর্তন করা হোক। আমি যখন ফাইন্যান্স কমিটির মেম্বার ছিলাম তখন আমরা বলেছি যে এটা বর্ষাকালীন সময় আমাদের ক্ষতি হয়। এক্স্যাক্টলি যে সমস্ত কথাগুলো আজকে বলছে আমার লেখার মধ্যে, ওইটা দেখা যাচ্ছে 25 বছর আগে। আজকে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত সাধুবাদ জানাই। এখন আসি তোমার মূল বিষয়ে, যেটা তুমি নিয়ে চিন্তিত। আমার কথা পরিষ্কার স্পষ্ট, তারেক রহমান সাহেবের ভারতে না গেলে বাংলাদেশের মানুষের একটি অংশের মানুষ খুশি হবে, এই অংশটি যদি আবার পাকিস্তানে যায় আরো খুশি হবে। কিন্তু সেটা কি বাংলাদেশের মানুষের ভালো হবে? সেটা কি বাংলাদেশের কল্যাণ বয়ে আনবে? এটা বোকাও তো বুঝে। ভারত আমাদের তুলনায় অনেক বড়, প্রতিটি মানুষের ব্যক্তিগত একটা আক্রোশ থাকে তার চেয়ে যে বড় তার প্রতি ঘৃণা প্রকাশ করা। প্রতিটি মানুষ মনে করে আমার চেয়ে যে বড় সে আমার প্রতি আচরণ করছে না, আমার প্রতি সঠিক আচরণ করছে না। এটা আমাদের প্রতিটি মানুষের একটা তোমার বসকে তুমি পছন্দ করো, লাইক করো না, ভালোবাসা হয় না। তোমার পাশের বাড়ি বড় লোকের সঙ্গে তোমার সম্পর্ক হয় না, মনে হয় কেন জানি না আমার সম্পর্ক হয় না। আমার পাশের বাড়ি প্রতিপত্তিশালীর অনুসরণ, যেমন আমি কোন চেয়ারম্যান মেম্বার এমপি টেমপি মন্ত্রীর ধার দাঁড়ি না, যাই না এখন। কেন? আমি যখন আগে এমপি ছিলাম তখন সারাদিন এমপি নিয়ে ঘুরছি, মন্ত্রীদেরকে দাওয়াত দিয়েছি, খাওয়াইছি। এখন মন্ত্রীদের বাড়ি কাজ দিয়েও যাই না, এমপিদের কাজ দিয়েও যাই না, কারণ ওরা বড় হয়ে গেছে আমার চেয়ে। আমার কেমন হিংসা লাগে, আমার মধ্যে কেমন যেন একটা ভাব লাগে যে বড় হয়ে গেছে। এক্স্যাক্টলি এই বাংলাদেশের মানুষের মধ্যে এই মানুষটা কাজ করছে। ইন্ডিয়া, ওরে বাবারে, ইন্ডিয়া বলে এটা করছে না, ইন্ডিয়া বলে এটা করছে না, ইন্ডিয়া বলে এটা করছে না। আরে বাবা, ইন্ডিয়া বললো এটা করছে না, ওইটা করছে না, এই করছে না, সেই করছে না। আজ পর্যন্ত তুমি ইন্ডিয়ার সঙ্গে 1-to-1 বসছো? আমি তো ভারতের 3টা প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ডিবেট করেছি, মিটিং করেছি 1-to-1। ওই আমাকে তো কনভিন্স করতে পারে নাই। আমি ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সঙ্গে কথা বলেছি, আমি ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মিটিং করেছি, আমি ভারতের প্রধানমন্ত্রী আইকে গুজরাল সাহেবের সঙ্গে কথা বলেছি। কই, তারা তো আমাকে কনভিন্স করতে পারে নাই, তারা তো আমার বাংলাদেশের বিষয়টা আমাকে চাপায় দিতে পারে নাই। আর আমাদের কতগুলো লোক আছে কথা বলতে পারে না, জানতে পারে না, সবকিছু ভদ্রতা সবকিছু মাইনে নিয়ে চলে আসি। বাংলাদেশের স্বার্থ আমরা কামাই করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমি যদি ভারতের প্রতি বলি হই, তো ভারত কি আমার প্রতি বন্ধুত্বপূর্ণ থাকবে? আমি যদি সারাদিন ভারতে গালাগালি করি, আমার 12 কোটি, আমার 20 কোটি মানুষ দিয়ে ভারতে গালাগালি করবো, ভারতের 140 কোটি মানুষকে আমাকে চুমা দিবে? আমি যদি ভারত বিদ্বেষী হই, তাহলে ভারত কি বাংলাদেশ বিদ্বেষী হবে না? আমি ভারত বিদ্বেষী হলে ভারতে কি ফালানো যাবে বলেন? ভারত যদি আমাদের বিদ্বেষী হয় আমরা তো চলতে পারবো না, সারাদিন যুদ্ধ লাগাই দেবে, সারাদিন বর্ডারে কন্ট্রোল লাগাই দেবে,
এই চিটাং হিল টেস্ট নিয়ে যাচ্ছে, চিটাং হিল টেস্ট কি হচ্ছে খবর রাখেন আপনারা কেউ? এখন জানেন পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে, খবর রাখেন আপনারা কেউ? পার্বত্য চট্টগ্রাম তার মধ্যে দিয়ে ওই রোহিঙ্গা দিনে কি হচ্ছে? এই যে কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, কি বলছেন? খুব বড় করে খোটা করে বলছেন যে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা 3 লক্ষ রোহিঙ্গাবাসী নিয়ে যাবেন, কিন্তু 3 লক্ষ নিয়ে ওরা কি বলছে যে রাখাইনের অবস্থার উন্নতি হইলে, উন্নতি হয়েছে তো বলে নাই, রাখাইনের অবস্থা উন্নতি হইলে তিনি 3 লাখ নিয়ে যাবেন। তাহলে বাকি 12 লাখ কি হবে? দুইটা জিনিস করলো, একটা 3 লাখকে রেকর্ড করে দিল, 3 লাখ রোহিঙ্গা নেবেন। আপনি তো কথা বললেন 3 লাখে রাজি হবেন কেন? আপনি মালয়েশিয়ার কথা বা কারো 3 লাখ ফিগারে রাজি হলেন কেন? এখন রোহিঙ্গাদের পজিশন 3 লাখ, এখন মায়ানমার বলবে আমি 3 লক্ষ নিয়ে আসছি, ঠিক আছে আমি 3 লক্ষ আনার চেষ্টা করছি, অর্থাৎ 12 লক্ষ হারায় যাবে। কদিন করে বলবো 9 লক্ষ তোমার লোক, আমার লোক না। আপনি প্রতিবার এই ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন, প্রতিবার আপনি ভুল রাজনীতি করবেন, প্রতিবার আপনি ভুল পররাষ্ট্রনীতি নেবেন, আর এর দায় আমাদের উপর দিবেন, বাংলাদেশের মানুষের উপর দিবেন, জনগণের উপর চাপাবেন। বাংলাদেশের উচিত হবে তা সকল নেইবারের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলা। আমার দুইটাই নেইবার, একটা মায়ানমার এবং একটা ভারত। মায়ানমার সঙ্গে আমাদের গুড সম্পর্ক, রিলেশনশিপ নেই। তা আমরা কোন দিকে যাচ্ছি? সবকিছু যে বিরোধী দলের কথা শুনে কথা বলতাম কথা নাই। আমাকে আগে, আমি রাজনীতি করি আমি জনগণের জন্য, জনগণের জন্য কোনটা ভালো। আমাদের মাননীয় প্রধান, আমাদের বিরোধী দলের নেতা আগেও বলছে, এখনো বলছেন আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো। সম্পর্ক কি হবে, ভালো রকম মন্দ হবে, সেটা সম্পর্ক রাখলেই তো কথা বলবেন। কারণ আপনি তারেক রহমান সাহেব, আপনি প্রধানমন্ত্রী, আপনি আমার কথা চলবেন না তো, আপনি আমাদের বুদ্ধিতে চলবেন। আপনি ভারতের সঙ্গে যদি একটা বরিতা লাগাই দিয়ে যান, যে সেটা বরিতা লাগিয়ে দিয়ে গেছে ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেবের পররাষ্ট্রমন্ত্রী, আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রী। তো ডক্টর ইউনূস সাহেব তখন কেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলো না এই খলিল সাহেবের জন্য? এই খলিল সাহেব তো ভারতে গেছে 2 বার, খলিল সাহেব কেন ভারতে বারবার যায়? কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, তুমি যে ইস্যুটা এনেছো এটা শুধু জটিল হবে না, এটা যে যেভাবে নেক, মানে জনপ্রিয় জিনিস এক জিনিস আর সঠিক কাজ করা আরেক জিনিস। অনেক সময় সঠিক কাজ জনপ্রিয় হয় না, আর জনপ্রিয় কাজ সঠিক হয় না। এখানে একটা ব্যালেন্স আনতে হবে, একটা ভারসাম্য বজায় করতে হবে। কোন কাজটা আমার করা দরকার এবং সেটাতে জনপ্রিয়তা নাও পাওয়া যায়, তাও কাজটা করতে হবে। আর জনপ্রিয়তা পাইতে গিয়ে যদি আমি ক্ষতি করে ফেলি, সেই জনপ্রিয়তা টিকবে না। অনেক নেতারা জনপ্রিয়তা টিকায় রাখতে পারে নাই, কারণ তারা সঠিক কাজটি করে নাই। তারা অনেক জনপ্রিয় ছিল, কিন্তু তারা সঠিক কাজটি করতে পারে নাই, ফলে তারা জনপ্রিয়তা টিকায় রাখতে পারে নাই। আজকে যে জটিল সৃষ্টি হয়েছে, আমি পররাষ্ট্রমন্ত্রীকে বা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি এজেন্ডা ঠিক করে দিয়েছেন। উনি ভারতকে বলেছেন আমরা এই 4টি বিষয়ে কথা বলতে চাই। এখানে না যাওয়ার কথা, 4টি বিষয়ে কেউ যদি আগে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি আপনাকে এটা দিয়ে দিলাম, তাহলে যাওয়ার দরকারটা কি? তাহলে যাওয়ার দরকারটা কি? তো হয়ে গেছে, এই 4টা পয়েন্ট দিয়েছি, 4টা পয়েন্ট রাজি হইলে তো আর যাওয়ার দরকারটা কি? হয়ে গেল। ইট ইজ এন স্টেটস ডায়ালগ, রাষ্ট্রীয়। আমি এই 4টি বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো, 4টি বিষয়ে কথা বলতে রাজি থাকেন তাহলে আমি আসবো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কত বলেন না যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতো কালকেই। আমাদের সরকার বলেছে 4টি বিষয়ে আমরা আলোচনা করতে চাই, 4টা এজেন্ডা দিয়েছে। সেই 4টা এজেন্ডাতে যদি ভারত সরকার, মোদী সরকার বা মোদী সাহেব রাজি থাকেন, হ্যাঁ আসেন আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করব, আমিও প্রস্তুত আছি। ভেরি গুড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, 4টি আলোচনা করবেন। এটা নিয়ে জনমতের, জনগণ কি চায় কি বলে, সব ব্যাপারে জনমত নিতে হবে, কোনো মানে নাই। আপনি বাজেট করার সময় জনমত নিছিলেন? আপনি এখন যে তেল গ্যাস দিতে পারছেন না, জনমত নিচ্ছেন? জনগণ তো চাচ্ছে এখন ক্ষমতা ছেড়ে দেন, জনগণ তো চাচ্ছে আজকে এক্ষুনি আপনি ক্ষমতা ছাড়েন, আপনি গ্যাস দিতে পারছেন না। ইতিমধ্যে তো স্লোগান উঠেছে, তেল দিয়ে গ্যাস দিয়ে নালে গদি ছাইনা দেন। ঢাকার রাজপথে, চট্টগ্রাম রাজপথে তো ইতিমধ্যে কথা উঠেছে, পরিষ্কার বলছে তেল দিয়ে গ্যাস দিয়ে নালে গদি ছাইনা দেন। তাহলে আপনি গদি ছেড়ে দেন, জনগণ তো চাচ্ছে তেল দিয়ে গ্যাস দিয়ে।
জনগণের কিছু একটা অংশ চাইবে, আপনি ভারতে যেতে পারবেন না। কিন্তু আমি মনে করি দেশ আপনার কাছে সবার আগে, জনগণের স্বার্থ সবার আগে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা মনে করেন ভালো সেটা করা উচিত। এবং আমি মনে করি যে যাই কিছু বলুক না কেন, বাংলাদেশ সরকার ভারতে গিয়ে আলোচনা করা ছাড়া গত্যন্তর নেই। এতে বাংলাদেশ একগ্র হয়ে যাবে। পাকিস্তান বাংলাদেশে বাঁচাতে পারবে না, তুরস্ক বাংলাদেশে বাঁচাতে পারবে না। এখন আর সুলতানাত নাই যে সুলতানরা বক্তে খেলজি পাঠায় দেবে, এখনো এখানে নাই। এখন তাদের কিরণক হইলে আমাদের লাভ হবে না। আর আমরা যদি এই বলয়ে যায়, আমাদের লোক দুবাই যেতে পারবে না, আবুধাবি যেতে পারবে না। কারণ আমরা যদি এন্টি ইন্ডিয়ান হয়ে যায়, আবুধাবিতে আমার স্থান হবে না, সৌদি আরব আমাকে স্থান দেবে না। আমার চিন্তা করতে হবে। একই অবস্থা মালয়েশিয়াতে হবে। মালয়েশিয়ানরা মোর ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সড দেন আদার কান্ট্রি। একমাত্র পাকিস্তান, পাকিস্তান একটা ফেল স্টেট, একটা বাজে রাষ্ট্র। এই রাষ্ট্রের সঙ্গে কথা বলেন কেন? এই রাষ্ট্রের সঙ্গে কথা বলাই তো অপরাধ, এই রাষ্ট্রের সঙ্গে আলোচনা করাই তো অপরাধ। পাকিস্তানিরা বাংলাদেশের কোনো মানুষের কোনো ভালো চায় না, কোনোদিন চায় না, অতীত চায় না, এখনো চায় না, ভবিষ্যতে চাবে না। তারা তাদের কোটারিতে স্বার্থ চায়। কাজে সেই পাকিস্তানের কথা চললে তো হবে না। আজকে পাকিস্তানিকে দিয়ে ইরানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আমেরিকানরা আজকে ইরানের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করতেছে। তুমি দেখো কি অবস্থা। কাজে আমাদের বন্ধু রাষ্ট্র সৌদি আরব, আমরা সৌদি আরবের সঙ্গে আমাদের ইসলামিক উম্মাহ কাজ করে আমরা সৌদি আরবের সঙ্গে থাকতে চাই, আমরা সৌদি আরবের সিলসিলা থাকতে চাই, সেটা আমাদের ভালো হবে। আর ভারতের সঙ্গে আমরা বৈরী সম্পর্ক না রাখাটাই ভালো হবে। বন্ধুত্ব আমি বলি না, না করতে চান করেন না, কিন্তু সম্পর্ক ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হবে। এটা নিয়ে কাউকে বোঝানোর দরকার নাই। এটার জন্য যদি আপনি মনে করেন এটা গেলে ক্ষমতা চলে যাবে আপনার, তাহলে আমি মনে হয় না আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সঠিক তথ্য আপনার কাছে আছে। হ্যাঁ, ভারতে গেলে একটি অংশ, একটি কিছু মানুষ একটা কথাবার্তা বলবে, কিন্তু বলতে আছে, আমরা তো বলতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে। আমরা কি সরকারকে ছাড় দিচ্ছি? সরকারের বিভিন্ন সমালোচনা করতেছি, কিন্তু সরকার যেন, আমি বিনীতভাবে বলবো, সরকার যেন এই ইয়ার মতো, ইউক্রেনের জেলেনস্কির মতো যেন পাদে পা না। রাশিয়া কিন্তু জেলেনস্কিকে ন্যাটো ফাঁদে পা দিয়ে, ন্যাটো বলেছিল তাদেরকে সাহায্য করবে, ন্যাটোভুক্ত করবে, ওরা জেলেনস্কিকে যুদ্ধে নামিয়ে দিয়েছে। দিন দিন জেলেনস্কি ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুদ্ধ লিঙ্গারি হচ্ছে। আর সবাই বলছে রাশিয়ার ক্ষতি হচ্ছে। রাশিয়ার গেইন কত হয়েছে হিসাব করেন নাই। সে গেইন থেকে ক্ষতি গিয়েও রাশিয়া যতটুকু অঞ্চল নিয়েছে, যে অঞ্চলগুলো নিয়েছে, ভেরি ভেরি রিসোর্সফুল এলাকা নিয়ে গেছে। বাংলাদেশের মতো খালি জায়গা না, সব খনিজ সম্পদ ভর্তি জায়গা, সেই জায়গাগুলো নিয়ে নিছে। কাজে সেখানে এই যুদ্ধ তারা আরো 100 বছর চালায় গেল, কিছু আসে জায়গা তারা চালাবে, ক্ষতি হবে না। একইভাবে আজকে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে আমরা একটা কি বলে অসম যুদ্ধে নেমে যাই, আমরা বাংলাদেশটাকে 3 ভাগে বিভক্ত করার ঝুঁকি নিতে হবে। ইতিমধ্যেই গাইবান্ধাতে রাম মন্দির সৃষ্টি করার একটা পায়তারা হচ্ছে। সেখান দিয়ে করে তারা একটা গন্ডগোল পাকাতে চায়। এই যে আমি নাটোর এলাকায় আসছি, আমি দেখতেছি কি অবস্থা। একইভাবে তারা পাবল চট্টগ্রামে শুরু করেছে, সেখানেও তারা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতেছে। এখানে জুমল্যান্ডের কথা বলা হচ্ছে, ওখানে আবার রাখাইনদের নিয়ে কথা বলা হচ্ছে, ওখানে আবার মানবতা করিডোর দেওয়ার আবার মাথা তারা দিয়ে উঠছে। আবার আমি পিটার হাসকে এখনো আবার দেখতেছি বাংলাদেশে গোলাগালি করতেছে। এখনো ওই যে এলএনজি নিয়ে পিটার হাস এলএনজির দায়িত্ব নিয়ে আসছে, টার্মিনাল কিনতে নিয়ে আসছে, বাংলাদেশে এলএনজির জাহাজ বিক্রি করার পায়তারা করছে। যেখানে আমার কাছে গ্যাস দিয়ে আমি বিকল্প করতে পারি, যেখানে আমাদের আমরা গ্যাস ইম্পোর্ট করার কোনো দরকার নেই। যে টাকা দিয়ে আমরা গ্যাসের জাহাজ কিনবো, সেই টাকা দিয়ে আমরা নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার করতে পারি। নতুন ড্রিলিং করলে গ্যাস বেরিয়ে আসবে। বাংলাদেশের মধ্যে অনেক জায়গা আছে যেখানে এখনো টিউবওয়েল দিলে গ্যাস বেরিয়ে আসে, ড্রিলিং করলে গ্যাস বেরিয়ে আসবে। আর যেহেতু আমরা হিমালয়ের পাদদেশে আছি, আমাদের এখানে গ্যাস আছে, ছিদ্রি হলেই গ্যাস আসতে থাকবে। ইন্ডিয়ার থেকে আসবে গ্যাস, মেঘালয় থেকে আসবে গ্যাস, ত্রিপুরা গ্যাস নামবে আমাদের দেশে এসে।
আমরা শুধু এখানে বোরিং করলে হবে, সে বোরিং করতে দিচ্ছে না, সেইটা নিয়ে নেগোশিয়েট করেন, সেইটা নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলেন, আমেরিকা তেল কোম্পানিকে সুযোগ দেন। আপনার একটা বোরিং করে তেল আবিষ্কার করতে, আমার যে পেট্রো বাংলার যে বোরিং কোম্পানি আছে, দে ক্যান ডু ইট, তাদের সকল ইকুইপমেন্ট আছে, আপনি সেটা দিচ্ছেন না কেন? এই 6 মাসে তো আপনি বোরিং করে আপনি গ্যাস নিয়ে আসতে পারতেন, আরো কয়েক ট্রিলিয়ন গ্যাস আপনি নিয়ে আসতে পারতেন। তারপরে এখনো আপনার 7 to 8 ট্রিলিয়ন সিএফটি গ্যাস আছে, সেই গ্যাস দিয়ে আপনি এখন 8 থেকে 10 বছর চলতে পারবেন। আপনি দরকার পড়লে সেখান থেকে গ্যাস দিয়ে আপনি চালান, আপনি গ্যাসের ব্যবহার একটু বাড়ায় দেন, আপনি গ্যাসের ডিসিপ্লিন আনেন, গ্যাস যেভাবে মিসইউজ হচ্ছে মিসইউজ গুলো বন্ধ করেন। মানুষ ব্যবহার করছে ভালো কথা, ঠিক আছে, সেটা ব্যবহারটা হিসাবে আনেন, জনগণ তো ব্যবহার করছে, কিন্তু যেটা হাওয়া উড়ে যাচ্ছে সেটা বন্ধ করেন, যেটা চুলা জ্বালায় রাখে সারাদিন রাত